লক্ষ্য যাদের পুলিশ হওয়া, সে বেঙ্গল বা কেপি যে কোনো পরীক্ষায় হোক না কেন, এর জন্য ইংলিশ কিন্তু তোমাদের একটা খুবই ভাইটাল রোল প্লে করবে, যেখানে 10-এ 10 নাম্বার পাওয়াটা যথেষ্ট পরিশ্রমসাধ্য ব্যাপার হতে পারে। তো এখানে আমাদের আজকে থেকে বেঙ্গল বা কলকাতা পুলিশ স্পেশাল ইংলিশ ক্লাসের সিরিজ চালু হচ্ছে, যেখানে মূলত যে সমস্ত কনসেপ্টের উপরে কোশ্চেন হবে আমি সেগুলোকেই চয়েস করে তোমাদের একটা সেট বানিয়ে দেবো। আর যদি তোমরা চাও যে কনসেপচুয়ালি পুরো কি কি কনসেপ্টের উপরে এক টানা করিয়ে দিতে, মনে করো এরর বা কোনো সিনোনিম বা কোনো অ্যান্টোনিমের সেশন, তাহলে সেটাও তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আমি আজকে যে ক্লাসটা নিচ্ছি এখানে 10টা প্রশ্ন আছে, 10 টাইপের। তোমরা প্রত্যেকে পজ করে একবার কমেন্ট করার চেষ্টা করবে বা কত স্কোর হলো লাস্টে কিন্তু অবশ্যই জানাবে। ঠিক এই ধরনেরই প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে। শুরু করি আজকের প্রথম কোশ্চেন। আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। তাহলে এই যে যে সেন্টেন্সটা দিয়েছে যে শি বট মেনি বুকস ফ্রম দ্য ফেয়ার, এই যে আন্ডারলাইন করা পার্টটা, এটা কোন পার্টস অফ স্পিচকে ডিনোট করে? আচ্ছা, পার্টস অফ স্পিচ বলতে আমরা কি বুঝি? 8খানা পার্টস অফ স্পিচ আছে: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো এই যে পার্টস অফ স্পিচগুলো রয়েছে এর মধ্যে কোনটা হলো এই মেন? তোমরা অনেকেই জানো যারা ইংলিশ মোটামুটি একটু পড়াশোনা করেছো যে সি হলো সাবজেক্ট, বট কি ভার্ব। আচ্ছা, সে বট কিনেছে, কি কিনেছে? হোয়াট। আর হুম দ্বারা কোশ্চেন করলে যেগুলো পাওয়া যায় তাকে আমরা কি বলি? অবজেক্ট বলে থাকি। তাহলে হি বট কি কিনেছে? বলবে যে বুক কিনেছে, তাহলে এই বুকটা হলো অবজেক্ট, বুক হলো অবজেক্ট। ফ্রম কি প্রিপোজিশন, কোনো সেন্টেন্সকে এইটুকু বললেই কিন্তু সেন্টেন্স শেষ হয়ে যেতে পারতো, কিন্তু সেন্টেন্সকে এক্সটেন্ড করতে গেলে প্রিপোজিশনের সাহায্য নেওয়া যেতে পারে। ফ্রম কোথা থেকে কিনেছে? দ্য ফেয়ার, মেলা থেকে। তাহলে এটা হলো প্রিপোজিশনাল অবজেক্ট, প্রিপোজিশনাল অবজেক্ট। তাহলে বুক কটা বই কিনেছে? অনেক বই কিনেছে। তাহলে বুকটাকে কোয়ালিফাই করছে কে? এই মেনি। মেনি ওয়ার্ডটা কাকে কোয়ালিফাই করছে? বুক ওয়ার্ডকে, কেননা অনেক বই কিনেছে। তাহলে আর এই অবজেক্ট কি হতে পারে? নাউনই তো অবজেক্ট হতে পারে, তাই না? নাউন, প্রোনাউন এরাই তো অবজেক্ট হতে পারে। আর নাউনকে যে কোয়ালিফাই করে তাকে আমরা কি বলে থাকি? আমরা তাকে বলে থাকি অ্যাডজেক্টিভ। তাকে কি বলি? অ্যাডজেক্টিভ। আর এখানে যেহেতু সংখ্যা বোঝাচ্ছে তাহলে নিউমেরাল অ্যাডজেক্টিভ বলা যেতে পারে, কিন্তু অপশানে অতটা বেশি চাইনি, শুধু বলেছে যে কি এটা, মেনিটা। তাহলে আমি অ্যান্সার করে দেবো বি, অ্যাডজেক্টিভ। পরের প্রশ্নটা দেখে নেব। তোমরা অবশ্যই পজ করবে এবং নিজে আগে অ্যান্সার করবে, কিন্তু তাহলে দেখে নেবে লাস্টে তোমার 10-এর মধ্যে কত হলো, এবং কমেন্টে অবশ্যই জানাবে, কিন্তু তাহলেই তো আমি পরবর্তী ভিডিওটা করার এনার্জিটা পাবো। বলছে যে হি ওয়াজ বর্ন ড্যাশ এ স্মল ভিলেজ ইন বিহার। সে বিহারের একটা প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেছিল। তাহলে তুমি এখানে অন, ইন, অ্যাট বা ফ্রম কোনটা দেবে? তাহলে তোমরা এখানে ইউজ করবে বর্ন ইন এ স্মল ভিলেজ। যে বর্ণের পরে কি অ্যাট বসে? বলবে হ্যাঁ, বর্ণের পরে অ্যাটও বসে, কিন্তু অ্যাট কখন বসে? যখন স্পেসিফিক হয়, যখন সেটা নির্দিষ্ট হয়ে যায়। স্পেসিফিক বা নির্দিষ্ট যদি হয়ে যায় তখন সেক্ষেত্রে কিন্তু অ্যাট বসে। হ্যাঁ, যেমন মনে করো অ্যাট, এই যে ভিলেজের নামটা মনে করো বলে দিল, ভিলেজের নামটা কি? মনে করো গরিবপুর বলে দিল, অ্যাট গরিবপুর। ইন নদিয়া বা ইন উত্তর 24 পরগনা, এরকম যদি কিছু বলে দেয় তাহলে সেক্ষেত্রে ছোট স্থানের নামটার আগে কি বসবে? অ্যাড বসবে কিন্তু, ঠিক আছে? নির্দিষ্ট যখন হবে, হ্যাঁ, নাম যখন স্পেসিফাই করে দেবে। তারপরের প্রশ্নটা কি বলছে? দে ক্লিনড দ্য ক্লাসরুম ইয়েস্টারডে। এই যে যে সেন্টেন্সটা দিয়েছে এর কি বলছে? বলছে যে প্যাসিভ ফর্মটা বের করতে হবে। তাহলে অ্যাক্টিভ আর প্যাসিভ, অ্যাক্টিভ আর প্যাসিভ
এটা কিন্তু তোমার খুব ইম্পর্টেন্ট, কেননা তোমার পরীক্ষায় আসবেই। ঠিক আছে, প্যাসিভ করার জন্য আমরা দুটো জিনিসকে লক্ষ্য করব, একটা হলো বি ভার্ব আর একটা ভার্বের থার্ড ফর্ম। এই জিনিসটা লক্ষ্য যে করতে পারবে ভালো করে, এর উপরে যার আইডিয়া এসে গেছে সে অত্যন্ত সহজে এগুলো করে দিতে পারবে। যদি কারোর অ্যাক্টিভ প্যাসিভের সমস্যা হয়ে থাকে সে কমেন্টে জানাবে, আমি তাদেরকে ধরে পুরো করিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এখানে বলছে যে আমি কি বলছি, তাহলে বি ভার্ব আর হলো ভার্বের থার্ড ফর্ম, এটা কিন্তু খেয়াল রাখতে হবে প্যাসিভ ভয়েসে। হ্যাঁ, আচ্ছা আমি আস্তে আস্তে বলবো জিনিসটা। বলছে দে ক্লিনড, দেখেই বুঝতে পারছি ক্লিনড মানে ভার্বের সেকেন্ড ফর্ম আছে। ভার্বের কি ফর্ম আছে? সেকেন্ড ফর্ম। থার্ড ফর্ম কেন নেই? তারা থার্ড ফর্ম থাকতে গেলে তার আগে একটা হেল্পিং ভার্ব থাকতে হতো। তো এখানে যেহেতু ভার্বের সেকেন্ড ফর্ম আছে ইডি যুক্ত করা, তাহলে আমি বুঝবো যে প্যাসিভ ভয়েসে আমাকে খুঁজতে হবে, প্যাসিভ ভয়েসে আমাকে খুঁজতে হবে ওয়াজ বা ওয়ার আর ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, ভার্বের থার্ড ফর্ম তো ক্লিনডের ক্লিনডই হবে। আর যে বি ভার্ব যেটা বলছিলাম, যে বি ভার্ব আর ভার্বের থার্ড ফর্ম খুঁজবো, তো বি ভার্ব বলতে কে আসবে? ওয়াজ বা ওয়ার। কেন ওয়াজ বা ওয়ার আসবে? যেহেতু ভার্বের সেকেন্ড ফর্মে ছিল তাই। তাহলে আমি এখানে খুঁজবো ওয়াজ বা ওয়ার। একমাত্র একটা অপশানে আমার ওয়াজ ছিল, তাই আর কিছু দেখার প্রয়োজনই লাগবে না। অপশান সি আমি ক্লিক করে বেরিয়ে যাব। ঠিক আছে, যেহেতু আমরা আজকে মক টেস্ট আকারে করছি তাই আমি এর থেকে বেশি আর কিছু বললাম না। যদি তোমাদের আরো বেশি ডিটেলসে জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। এছাড়া তো হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা সকলেই জানো, সেখানেও কিন্তু কমেন্ট করে আমাকে জানতে পারো। চুজ দ্য অ্যান্টোনিম অফ ভিক্টরি। তাহলে অ্যান্টোনিম মানে কি? বিপরীত শব্দ। ভিক্টরি মানে কি? জয়। ভিক্টরি মানে জয়। অপশন দিয়েছে কি কি? লস মানে হারানো, ফেলিওর মানে পরাজিত, বা ফেলিওর মানে তুমি কি বলবা, ওটাও ওই পরাজয়ের মতনই আসে। আর ডিফিট মানে পরাজয়, ফল মানে যেটা কিনা এক্ষেত্রে সবকটাই মোটামুটি কাছাকাছি চলে যাচ্ছে। তাহলে ফেলিওর আর ডিফিটের মধ্যে অনেকের কনফিউশন হতে পারে, কিন্তু এখানে উত্তর ডিফিট নেবে। হ্যাঁ, ডিফিট মানে পরাজয়, তাহলে ভিক্টরি মানে জয় আর ডিফিট মানে পরাজয়। ঠিক আছে, চলে আসি তার পরের প্রশ্ন। সিলেক্ট দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এ পার্সন হু নোজ এভরিথিং, যে কিনা সবকিছু জানে, যে সবকিছু জানে তাকে কি বলে? তাকে, আচ্ছা আগের প্রশ্নটাই যদি কেউ বলে যে দাদা এখানে কি তাহলে ফেলিওর হবে না? ফেলিওর হতে পারে যদি ডিফিট অপশনে না থাকতো, সেক্ষেত্রে কিন্তু ফেলিওর হতো। হ্যাঁ, ভিক্টরি ফেলিওর হতেই পারে অ্যান্টোনিম, কিন্তু ডিফিট যদি থাকে তাহলে সেক্ষেত্রে একদম অ্যাকুরেট অ্যান্টোনিম এসে যাবে। তাহলে এ পার্সন হু নোজ এভরিথিং, যে সব কিছু জানে, তাকে কি বলে? অমনিশিয়েন্ট বলে, সব জানতা। ঠিক আছে, অমনিপটেন্ট মানে কি? যে কিনা, যে কিনা শক্তিশালী, সর্বশক্তিশালী। হ্যাঁ, আর অমিনি প্রেজেন্ট মানে যে কিনা সব জায়গায় উপস্থিত থাকে। ঠিক আছে, আর অবজারভার মানে তোমরা সবাই জানো যে পরীক্ষার সময় তোমাদের অবজার্ভ করে পরীক্ষাটা। ঠিক আছে, এর পরের প্রশ্ন কি বলছে? 6 জায়গাটা, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। তোমরা জানো যে ন্যারেশন চেঞ্জকে এইভাবে লেখা হয়, যখন কোটেশনের মধ্যে থাকে তখন সেটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ, আর কোটেশন তুলে দিলে সেটা চলে আসে ইনডাইরেক্ট স্পিচ। তো ন্যারেশনের ক্ষেত্রে নিয়ম কি? দেখো এখানে বলছে এম আর আইএনজি আছে, তাই তো? তাহলে আমাদের দেখতে হবে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে তোমরা অনেকেই জানো যে প্রেজেন্ট থেকে সবসময় পাস্টে কনভার্ট হয়, কিন্তু সবসময় কোন টেন্সে কনভার্ট হয়? পাস্ট টেন্সে। তাহলে এখানে কোন টেন্স ছিল দেখে নিই আগে। এম আছে প্রেজেন্ট, আর প্রেজেন্ট প্রেজেন্ট আর আইএনজি আছে মানে কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে চেঞ্জ হয়ে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস হতে গেলে আমি কি কি খেয়াল করব? পাস্ট কন্টিনিউয়াস হতে গেলে, পাস্ট কন্টিনিউয়াস হতে গেলে আমি খেয়াল রাখবো ওয়াজ বা ওয়ার বসবে,
ওয়াজ বা ওয়ার বসবে, আর ভার্বের সাথে আইএনজি হবে। কন্টিনিউয়াস যেহেতু রাখবো, তাই না, ভার্বের সাথে আইএনজি যোগ রাখবো। তাহলে সেই অনুসারে আমার কতগুলো অপশন হতে পারে দেখো, দেখি। হি সেইড, হি সেইড, তারপরে এই কোটেশন তুলতে গেলে এখানে একটা দ্যাট আসে, তোমরা সবাই জানো। তাহলে হি সেইড দ্যাট, হি সেইড দ্যাট, হি সেইড দ্যাট, এই দুটোতে কেন আমি ঠিক করলাম, কেননা এই দুটোতে ওয়াজ আছে দেখতে পাচ্ছি, তাই না। আচ্ছা, হি সেইড দ্যাট, সে বলেছিল যে, আই মানে এ নিজেই বলেছিল, হ্যাঁ। তাহলে শি সেইড দ্যাট, সরি, সি সেইড দ্যাট, শি হয়ে যাবে, আয়ের জায়গায় কি হয়ে যাবে, শি হয়ে যাবে, যেহেতু সেই বলেছিল। শি ওয়াজ রিডিং এ বুক, সেই পড়াশোনাটা করছিল। তাহলে সেই অনুসারে আইটা হবে না, এখানে কি হবে, আইটা চেঞ্জ হয়ে শি হয়ে যাবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট। তাহলে বি অপশন উত্তর হয়ে যাবে। হি ইজ অ্যাডিক্টেড, অ্যাডিক্টেড মানে কি, আসক্ত হওয়া। আর অ্যাডিক্টেড এর পরে সর্বদাই কিন্তু টু প্রিপোজিশন বসে, হ্যাঁ। তাহলে অ্যাডিক্টেড টু স্মোকিং, সে ধূমপানের প্রতি আসক্ত হয়ে পড়েছে। এর পরের প্রশ্নটা দিয়েছে একটা এরর কারেকশন, দেখতেই পাচ্ছ অপশনে নো এরর রয়েছে যেহেতু, তাহলে এরর কারেকশন কিন্তু আমাকে এখানে করতে হবে। কি বলছে, অ্যামং ইউ অ্যান্ড মি, অ্যামং ইউ অ্যান্ড মি শি ইজ কোয়াইট রুড টু দ্য বয়। তাহলে তুমি এবং আমার মধ্যে, তাহলে যখন দুজনের মধ্যে বোঝাচ্ছি ইউ অ্যান্ড মি, তখন কিন্তু অ্যামং বসে না। অ্যামং কখন বসে, অ্যামং বসে দুইয়ের বেশি হলে, আর দুজন হলে কি বসে, বিটুইন। দুজন হলে কি বসবে, বিটুইন। কথাটা একটু লিখে নেবে। আর এই কনসেপ্টেরই প্রশ্ন দেখবে তোমাদের হুবহু পরীক্ষা আসবে, বারবার বলছি। তার জন্য একটু গুরুত্ব দিয়ে প্রত্যেকটা ভিডিও দেখো, আর তোমাদের যা সমস্যা অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। তাহলে আমি কিন্তু সেই মোতাবেক আস্তে আস্তে এগোতে থাকবো। চলে আসি তার পরের প্রশ্ন, কি বলছে, কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম, ইডিয়ামের মানেটা খুঁজতে হবে। টু বারি দ্য হ্যাচেট, হ্যাচেট মানে কি, কুঠার। মনে করো কুরুল, কোন একটা কুরুল তুমি বাড়ি করছো, বাড়ি করছো মানে কি, বাড়ি করছো মানে এর উপর দিয়ে মাটি চাপা দিয়ে দিচ্ছ, মানে কবর দিয়ে দিচ্ছ। তাহলে এই কুরুলটাকে যদি কবর দিয়ে দাও, তাহলে সেক্ষেত্রে তুমি কি আর কুরুল দিয়ে কি করতে যায়, মানুষ যুদ্ধ করতে যায়, সেখানে যদি এই বাড়ি করে দাও, বাড়ি মানে কি, কবর দেওয়া, তাহলে সেক্ষেত্রে কিন্তু শান্তি স্থাপন করা হয়। তাহলে সেক্ষেত্রে অপশন কি হবে, টু এন্ড এ কোয়ারেল, মানে কোয়ারেল মানে কি, ঝগড়া। তাহলে ঝগড়া কিন্তু সমাপ্ত করা, ঠিক আছে, মনে থাকে জানো, খুব ইম্পর্টেন্ট একটা ইডিয়ম। তার পরের প্রশ্ন বলছে, আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড, কোন বানানটা এখানে সঠিক, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ডিসঅ্যাপয়েন্ট। আচ্ছা, তাহলে এখানে কি হবে, ডিসঅ্যাপয়েন্ট, ডিআইএস, ডিস APPOINT, অ্যাপয়েন্ট, ডিসঅ্যাপয়েন্ট। তাহলে এখানে কোন অপশনটা, অপশন বি হলো সঠিক অ্যান্সার। তো আজকে এই 10টাই প্রশ্ন ছিল, তোমরা অবশ্যই কমেন্টে জানিও 10-এর মধ্যে তোমার স্কোর কত হলো। খুব শীঘ্রই আমরা আরো 10টা প্রশ্ন নিয়ে হাজির হব তোমাদের সামনে। থ্যাংক ইউ।